কখনো কখনো এমন লাগে না যে সবকিছু এত দ্রুত বদলে যাচ্ছে যে তুমি নিজেই কোথাও পিছিয়ে পড়ে যাবে। অফিস, বাড়ি, রিলেশনশিপস, এক্সপেকটেশনস, শুধু দৌড়ঝাঁপই দৌড়ঝাঁপ। আর তোমাকে এক সেকেন্ডও পাওয়া যায় না নিজের সঙ্গে কথা বলার জন্য। আমিও কয়েক মাস আগে ঠিক এটাই অনুভব করছিলাম এবং কিছু থেরাপি মুভি খুঁজে বের করার চেষ্টা করছিলাম। এবং আজ সেগুলোর মধ্য থেকেই আমি তোমাদের 5টা মুভির কথা বলবো। এছাড়াও আমি এই প্রতিশ্রুতি দেব না যে এই মুভিগুলো তোমার স্ট্রেস শেষ করে দেবে বা তোমাকে সঙ্গে সঙ্গে হিল করে দেবে, কারণ থেরাপি এত সহজ নয়। কিন্তু আমি লিখে দিতে পারি যে আজকের 5টা মুভির মধ্যে একটা তোমাকে সেই অনুভূতির খুব কাছাকাছি নিয়ে যাবে যেটা হয়তো তুমি ছোটবেলায় কখনো অনুভব করেছিলে। এই ভিডিওতে কিছু রিস্কি মুভিও আছে যেগুলোর নাম তুমি আগে কখনো শোনোনি, কিন্তু যদি তুমি আমার কথায় একটু হলেও ভরসা করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি এমন কিছু পেয়ে যাবে যা তুমি আগে জানতেই না যে তোমার দরকার ছিল। তাহলে কোনো দেরি না করে এই ভিডিওটা শুরু করি। একটা মুভির নাম সামনে এলো এবং খুব কম মানুষই সেটা জানে বা খুব কম মানুষ সেটা দেখেছে, এবং সেখানে মেন রোলে আছেন ইরফান স্যার। তাহলে আমি কিভাবে থামি সেটাকে এই লিস্টে ইনক্লুড না করে? তাই এই সঙ্গে নাম্বার 5-এ আসে খুব গ্রাউন্ডেড এবং একটা ফ্লপ মুভি যার নাম বিল্লু বারবার। গল্প বিল্লুর, যে একটা গ্রামের নাপিত, সাধারণ জীবনযাপন করে, নিজের পরিবারের সঙ্গে সুখে আছে। কিন্তু একদিন তার জীবনে ঝড় আসে যখন তার শৈশবের বন্ধু, যে এখন সুপারস্টার হয়ে গেছে, গ্রামে একটা ফিল্মের শুটিংয়ের জন্য ফিরে আসে। এখন বিল্লুর জীবন ওলটপালট হয়ে যায়, কারণ লোকজন তার কাছে আশা করতে শুরু করে যে সে তাদের সেই সুপারস্টারের সঙ্গে কথা বলিয়ে দেবে। 2009 সালে মানুষ এই মুভিটা শাহরুখ খানের জন্য থিয়েটারে দেখতে গিয়েছিল এবং ইরফান স্যারের সরলতা দেখে হতাশ হয়ে গিয়েছিল। তখন সেই সব দর্শক জানতো না যে এই মুভি কত কিছু ধারণ করে যদি এটা বিল্লুর গল্পের দিক থেকে দেখা যায়। ইরফান স্যারের অভিনয় একেবারে কবিতার মতো, সাধারণ এবং নিজের মাটির টান ভুলে যায় না, তার বন্ধু যত বড় স্টারই হোক না কেন। মুভিতে একটা পয়েন্ট আসে যেখানে বিল্লুকে নিজের বাচ্চাদের কাছে মিথ্যে বলতে হয়, এবং সেখান থেকে আমার ভেতরে একটা ইমোশনাল বোঝা জমা হতে শুরু করে যা শেষে গিয়ে পূর্ণ হয়ে যায়। এছাড়াও এই মুভি শেখায় যে মানুষ তোমাকে ততক্ষণই মনে রাখে যতক্ষণ তাদের তোমার থেকে কোনো লাভ আছে, আর যখনই তাদের মনে হয় তুমি তাদের কোনো কাজে লাগছো না, তখন তুমি কে আর আমি কে। শুধু এটুকুই নয়, মুভি ফ্রেন্ডশিপ নিয়েও একটা আলাদা দৃষ্টিভঙ্গি নেয়, এবং এই কারণগুলোর মধ্যেই একটা কারণ যে জন্য আজ এই মুভি এই লিস্টে আছে। তাই আমি তোমাদের রেকমেন্ড করব এই মুভিটা অবশ্যই দেখতে, কারণ আমার তো খুব ভালো লেগেছে। অনেকের এই নিয়ে মিশ্র মতামত থাকতে পারে, কিন্তু আমি জানি আমার মতো মানুষের এটা অবশ্যই ভালো লাগবে। कोई बार्बर, कोई ड्राइवर, कोई मिस्त्री, कोई क्लीनर फोन उठाया और घुमाया। अबे इडियट साले गधे। अब की बार तूने फोन पे तंग किया तो कॉलर आईडी लगा यहाँ, उठा के तुझे पुलिस के हवाले कर दूंगा। समझ में आया तेरी? पता नहीं कहाँ कहाँ से चले आते हैं, जब देखो फोन उठा के घुमा देते हैं, इडियट्स। अच्छा अच्छा। अबे क्या अच्छा अच्छा? अबे अकल बेच खाइए जो डांट खाकर भी फोन कर रहा है, गधा अनपढ़। हाँ आप नहीं कहाँ से उठ के। अच्छा अच्छा समझ गया समझ गया। अबे क्या समझ गया? যদি আমি তোমাকে একটা সিম্পল প্রশ্ন করি যে তুমি কি কখনো এটা অনুভব করেছো যে আমি কি করছি, কোথায় যাচ্ছি, তাহলে হয়তো তোমার উত্তর হবে হ্যাঁ। এবং নাম্বার 4-এ আসে ওয়েক আপ সেড, যা তোমার আর আমার মতো সেই মানুষের জন্য বানানো যে জীবনে লস্ট অনুভব করে এবং জানে না সামনে কি করবে। গল্প সেডের, যে একটা টিপিক্যাল রিচ স্পয়েলড ব্র্যাট। তার কলেজ শেষ হয়ে গেছে, কোনো জব নেই, কোনো দায়িত্ব নেই, শুধু মজা আর পার্টি। তার বাবা মা চিন্তিত, বন্ধুরা ব্যস্ত, কিন্তু সে নিজেই নিজের জীবন নিয়ে বিভ্রান্ত। এবং তখনই তার জীবনে আয়েশা আসে, একজন স্বাধীন লেখিকা যে মুম্বাইতে নিজের স্বপ্ন পূরণ করতে এসেছে। এবং তারপর শুরু হয় সিডের পরিবর্তন। মুভির বিশেষত্বই এটাই যে এর সঙ্গে সবাই কানেক্ট করতে পারে, কারণ তুমি সিডের দিক থেকে নিজেকে অনুভব করবেই, কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো তুমি আয়েশার দিক থেকে অনুভব করতে পারবে। এই মুভি তোমাকে শেখায় যে বড় হওয়া মানে হঠাৎ করে ম্যাচিওর হয়ে যাওয়া নয়, বড় হওয়ার আসল মানে হলো নিজের দায়িত্ব গ্রহণ করা এবং নিজের জন্য দাঁড়ানো। আর যদি তুমি এখনও জীবনে দিক খুঁজে না পাও বা তোমার মনে হয় তুমি কিছুই করতে পারছো না, তাহলে এই মুভিটা অবশ্যই দেখো, তোমার অবশ্যই সাহায্য হবে। আমি নিশ্চিত তোমরা কখনো না কখনো এমন একটা মুভি দেখেছো যার রিল তুমি ইনস্টাগ্রামে দেখেছিলে, এবং ঠিক তেমনভাবেই আমি এই মুভিটা আবিষ্কার করেছি, যার নাম পাস্ট লাইভস। নোরা আর হেসাং কোরিয়ায় ছোটবেলার বন্ধু ছিল। নোরা ক্যানাডায় ইমিগ্রেট করে যায় এবং তাদের যোগাযোগ ভেঙে যায়। 12 বছর পরে তারা অনলাইনে আবার দেখা করে। তাদের কানেকশন আবার তৈরি হতেই তারা আবার বিচ্ছিন্ন হয়ে যায়। আরও 12 বছর পরে এখন নোরা নিউ ইয়র্কে বিবাহিত, এবং যখন হেসাং নিউ ইয়র্কে তার সঙ্গে দেখা করতে আসে তখনই মুভি তার আসল রং দেখায়। মুভিতে একটা ভাগ্যের ধারণা দেখানো হয়েছে, যাকে কোরিয়ায় ইন বলা হয়। এর মানে যদি এই জন্মে আমাদের কারো সঙ্গে দেখা হয় বা কারো সঙ্গে কথা হয়, তাহলে তার মানে আমরা আগের জন্মে ইতিমধ্যেই দেখা করেছি। এছাড়াও মুভিতে যখন নিউ ইয়র্কের অংশ আসে, একটা সময় তুমি অস্বস্তি অনুভব করতে শুরু করো, কারণ নোরার স্বামীকে দেখে শুধু একটা অনুভূতিই আসে, অস্বস্তি। বন্ধুরা, আমি বলবো না যে এই মুভি সবার ভালো লাগবে, কারণ এটা স্লো, সাবটাইটেল আছে, বলিউডের মতো মশলা নেই, কিন্তু যদি তুমি সত্যি কারোর প্রেমে পড়ে থাকো এবং সে চলে গেছে, তাহলে এই মুভি তোমাকে অবশ্যই আঘাত করবে। আর হ্যাঁ, মুভির শেষটা তুমি তখনই অনুভব করবে যদি তার ডায়লগ এবং সেখানে বলা ভাগ্যের কথা মন দিয়ে শুনে থাকো। এতটা কঠিনও নয়, কিন্তু মন দিয়ে অবশ্যই তাদের ডায়লগ শোনো। 와, 너다. 와 와, 진짜 와다. 와. 와.
প্রথমবার যখন আমি এর টাইটেল শুনেছিলাম আমার মনে হয়েছিল এটা কোনো হরর মুভি হবে বা কিছু অদ্ভুত হবে, কিন্তু ভাই টাইটেল শুনে যা মনে হয় তেমন নয়, কারণ এটা বিশ্বের সবচেয়ে সুন্দর এবং হৃদয় বিদারক অ্যানি মুভি, যার নাম আই ওয়ান্ট টু ইট ইয়োর প্যানক্রিয়াস। নাম শুনে যদি অদ্ভুত লাগে এবং যদি ভাবো এটা একটা অ্যানি মুভি তাই স্ক্রিপ্ট করে দিই, তাহলে ভাই থামো, এটা আমার সবচেয়ে প্রিয় অ্যানি মুভি এবং আমি চাই তোমরা এটা অবশ্যই দেখো। গল্প এক নামহীন অন্তর্মুখী ছেলের যে হঠাৎ করে একটা ডায়েরি পড়ে ফেলে যেখানে লেখা থাকে যে সাকুরা নামের এক মেয়ের প্যানক্রিয়াটিক রোগ আছে এবং তার হাতে মাত্র কয়েক মাস সময় আছে। এখন এই ছেলে যে কারো সঙ্গে কথা বলতো না, সে সাকুরার সঙ্গে সময় কাটাতে শুরু করে, কারণ সে তাকে একজন স্বাভাবিক মানুষের মতো আচরণ করত, কোনো অসুস্থ মেয়ের মতো নয়। আমি সাধারণত মুভি দেখে কখনো কাঁদি না, আর এই মুভিটাই একমাত্র যে আমাকে এতটা আঘাত করেছে যে আমি কেঁদে ফেলেছিলাম। এছাড়াও এই মুভি শেখায় যে মানুষ তোমাকে এই জন্য মনে রাখে না যে তুমি কতদিন বেঁচেছিলে, তারা তোমাকে এই জন্য মনে রাখে যে তুমি তাদের জীবনে কী প্রভাব ফেলেছিলে। আর যদি জানতে চাও এর নাম ভূত কেন, তাহলে প্লিজ এটা দেখতে ভুলবেন না, আমি অনুরোধ করছি। ইন্ডিয়ান সিনেমায়, বিশেষ করে বলিউড সিনেমায় বহু বছর পর এমন একটা মুভি এসেছে যা সত্যিকারের অস্কার পাওয়ার যোগ্য মনে হয়। হ্যাঁ, নাম্বার 1-এ আসে 2025-এর হোমবাউন্ড মুভি, যেটা দেখার পর তোমার মনে হবে তোমার প্রবলেমগুলো তাদের তুলনায় কিছুই না। গল্প দুই বন্ধুর যারা নিজেদের মতো করে দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে, কেউ কনস্টেবল হতে চায়, কেউ চপরাশির চাকরি করেই নিজের সংসার চালাচ্ছে। কিন্তু আসল গল্প শুরু হয় যখন লকডাউন লেগে যায়। আমি সত্যি চাই না গল্পের কিছু রিভিল হোক তোমাদের কাছে, কারণ যতক্ষণ না তোমরা এটা নিজেরা প্রথম হাতে অনুভব করবে ততক্ষণ এটা তোমাদের আঘাত করবে না। এছাড়াও এটা শুধু বন্ধুত্বের গল্প নয়, এটা কাস্ট সিস্টেম, ধর্ম, মানবতা এবং সেই প্যান্ডেমিকের আয়না যা আমরা সবাই দেখেছিলাম। ঈশান খট্টার এবং বিশাল জেঠওয়ারের জুটি এত শক্তিশালী যে তুমি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না। আমাকে ব্যক্তিগতভাবে মুভি আঘাত করেছে, কারণ আমি নিজে লকডাউনে মানুষকে স্ট্রাগল করতে দেখেছিলাম এবং এই মুভি সেই যন্ত্রণাকে এত সততার সঙ্গে দেখিয়েছে যে তুমি নিজেকে সেই সময় ফিরিয়ে নিয়ে যাবে। স্যার মার্টিন স্করসেজি এটা প্রডিউস করেছেন, কান ফেস্টিভ্যালে এটা স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে এবং এটা সত্যিই অস্কার শর্টলিস্টেড। আর কি চাই একটা ইন্ডিয়ান মুভির জন্য? এই ছিল মুভিজ লাইক থেরাপি, 5টা মুভি যেগুলো দেখার পর হয়তো তুমি নিজেকে একটু অন্য দৃষ্টিভঙ্গিতে দেখবে। লিস্ট কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই জানিও, এবং যদি কোনো মুভি মিস হয়ে যায় যেটা তোমার মনে হয় থেরাপির মতো, তাহলে সেটাও সাজেস্ট করে দিও। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এমন অনেক কন্টেন্ট আছে যা এখনও অডিয়েন্স পর্যন্ত পৌঁছায়নি। আর এই ভিডিওটা সেই বন্ধুকে অবশ্যই শেয়ার করো যে বাইরে থেকে শক্ত দেখায় কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। আমি তোমাদের সঙ্গে দেখা করব পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।